ঈদ মোবারক। আপনারা সবাই আনন্দে আছেন এবং মাংসে আছেন। এই সময় আসলে বইয়ের কথা বললে ঠিক জমবে না, তো মাঝে মাঝে একটু গ্যাপ দিলে মন্দ হয় না, বরঞ্চ একটু গল্প করি বলুন, মানে যাকে বলে আমরা আগে বলতাম গল্প গাছা। তো আমরা একটু ওই গল্প গাছার মধ্যে একটু মাংস গাছা করতে পারি। এই মাংসের কথা যখন আমি বলছি তখন আমার একজনের কথা ভীষণ মনে পড়ে। না, আমি তাকে দেখিনি, মানে এটা এক একজন এক একভাবে কল্পনা করেন, তবে লেখক নিশ্চয়ই তাকে দেখেছেন, কিংবা লেখকের কল্পনাও হতে পারে, জানি না। তার আঙুলের বর্ণনা সাংঘাতিক, মানে সেই সুন্দর আঙুল দেখলে যে কোনো তরুণ মানে মূর্ছা যেতে পারে। সেই আঙুল দিয়ে যখন তিনি মাংস আর রুটি খান, সেই আঙুলে ঝোল লাগে না। তো আপনারা অনেকেই হয়তো ধরে ফেলেছেন যে কার কথা বলছি, যে মাংস রুটি খেতে গিয়ে খাওয়ার পরে তার হাত ধোয়ার প্রয়োজন হয় না, মুছে ফেললেই হয়ে যায়, কারণ আঙুলে শুধু ময়দার গুঁড়ো লেগে থাকে। যারা ধরতে পেরেছেন তারা তো পেরেছেনই, আর যারা পারেননি তাদের জন্য বলি, সেটা হচ্ছে স্বপ্ন। সৈয়দ মুস্তফা আলী নানাভাবে তার বর্ণনা দিয়েছেন, তার সৌন্দর্যের বর্ণনা দিয়েছেন। তো আমরা বরঞ্চ স্বপ্নম থেকে একটু মাংসে চলে আসি। কোরবানিতে তো অনেক ধরনের মাংস আপনারা ট্রাই করছেন, বিশেষ করে যারা জেনজি, তারা কয়েক বছর ধরে আমি দেখছি যে বারবিকিউ ট্রেন্ড তাদের কাছে হাইট। বারবিকিউ কোথা থেকে এলো আসলে, এটা কাদের? বারবিকিউ আসলে কি? মূল শব্দটা বারবিকোয়া, স্প্যানিশ শব্দ, এবং সেটা ব্যবহৃত হয়েছে কয়েক শত বছর আগে প্রথম। মূলত কাঠ কয়লায় ঝলসানো মাংস, সেটাতে কয়লার গন্ধটা যেমন থাকে, ধোঁয়ার গন্ধটা, যে স্মোকি ফ্লেভার যেটা আমরা বলি, একটু ট্রেন্ডি যদি বলি তাহলে স্মোকি ফ্লেভার সেটাও থাকবে, এবং একই সাথে এটা গ্রিল না। এইটাই হচ্ছে বারবিকিউ। যেমন চাপের কথাই বলি না কেন, আমাদের চাপ মানেই হচ্ছে মাংস ভাজা। আসলে কি তাই? আমরা লুচি দিয়ে হামেশা চাপ খাচ্ছি, আর মিরপুরে গেলে তো কাল্লুর চাপটাও মিস করে না। কিন্তু আসলে কি কাল্লুর চাপটা চাপ হয়? কি জানি, আমার এই চাপ একদমই পছন্দ না, কারণ এখানে জুসি জিনিসটাই থাকে না। যে চাপের মধ্যে যে একটা রসালো বিষয়টা থাকবে আর মশলার যে ব্যালেন্সটা ঠিকঠাক থাকবে, সেটা আমার মনে হয় না। সেটা আমার শুধু মনে হয় যে শক্ত এক টুকরো মাংস জাস্ট তেলে ভেজে পরিবেশন করা হচ্ছে, সেটা তা না। অনেকক্ষণ ম্যারিনেট করে রাখতে হয়, তারপরে সেটা ধিমে আছে আস্তে আস্তে করে রান্না করতে হয়। মানে সেটাও ভাজবে, কিন্তু ওইভাবে না, মানে ডুবো তেলে না আর কি। চাপ থেকে চাপটা সরিয়ে ফেলি, বরঞ্চ মাংস নিয়ে অন্যান্য কথা একটু বলা যাক। আমরা অনেক ধরনের মাংসই এখন ট্রাই করছি, বিদেশি অনেক পদ এখন আমরা ট্রাই করি, আমরা স্টেক এখন ট্রাই করি, নানা ধরনের স্টেক আছে, সেগুলোর সুন্দর সুন্দর নাম আছে। সেই স্টেকগুলোর মাংস মানে প্রাণীর, মানে গরু কিংবা মূলত গরু কোন জায়গা থেকে নেওয়া হবে সেটাও যেরকম বলা আছে, অনেকে সেটা বেশ ভালোভাবে পারেন। আমাদের ছেলেমেয়েরা এ ব্যাপারে অনেক ওয়াকিবহাল, তারা জানে যে এর জন্য মশলা কোথায় পাবো, কোথেকে কিনতে হবে। সুপার শপগুলোতে নানান ধরনের মশলা পাওয়া যায়, অনেকে সেগুলো নিচ্ছেন। এইসব সরঞ্জামও তারা কিনে কেটে মোটামুটি রেখে দেন, এবং কোরবানির দিনে সেগুলো নিয়ে তারা বেশ মেতে ওঠেন। এটাও আসলে একটা জীবনের গল্প। মানে খাওয়া তো শুধু খাওয়া না, খাওয়া আসলে মেলবন্ধন, খাওয়া আসলে সবাইকে একসাথে করে, খাওয়া আসলে ভালোবাসার অন্য নাম। খাওয়া একটা মানে রান্না একটা শিল্প, সেই শিল্পে আমাদের প্রজন্মরা জড়িত হয়। কারণ আগের দিনে একটাই ছিল যে বাবা কাকারা মাংসটা এনে দিবেন, পরের দায়িত্ব মা, খালা, চাচি, দাদি তাদেরই। কিন্তু সেই যে এই যে দায়িত্ব, এই দায়িত্বের একটা শিফট আমরা বেশ কয়েক বছর ধরে লক্ষ্য করি। ছেলেরাও রীতিমতো রান্না করেন মেয়েদের সাথে কাঁধে কাঁধ মিলিয়ে। এটাতে কিন্তু আরো এক ধরনের নিগুড়তা, সম্পর্কের গভীরতা তৈরি হয়, বা তো সেটা হয়েছে। সেই সাথে এখন বাচ্চারাও এটার সাথে সম্পৃক্ত হচ্ছে। মানে এখন সেই পুরো বিষয়টা পারিবারিক হয়ে গেছে, শুধু কারো কারো জন্য নির্ধারিত না। এই পদের মধ্যে কিন্তু চমৎকার বৈচিত্র্য আমরা লক্ষ্য করছি। ইদানিং একটা রান্নার মানে একটা পদ খুব মানে হাইপ বলবো ঢাকা শহরে, পেশোয়ারি মাংস। পেশোয়ারি মাংসটা আসলে কি, কেন পেশোয়ারি মাংস, এটা কতটা হেলদি, কতটা না? আমরা যে পেশোয়ারি মাংসটা রান্না করছি সেটা কি আসলেই পেশোয়ারি মাংস হচ্ছে, নাকি এটা বাঙালি পেশোয়ারি মাংস হচ্ছে, যেটা আমরা সেই বাঙালি চাইনিজের মতন মনে হয় না, যে আমাদের এখানে ঠিক আমাদের স্বাদের সাথে মিলিয়ে কাঁচামরিচ থেকে শুরু করে
সব কিছু দিয়ে যে চাইনিজ রান্না করা হয় এবং সেইটা আমরা খেতে অভ্যস্ত হয়ে গিয়েছি, সেই রকম পেশোয়ারি মাংস না তো।